স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। সঞ্চয়পত্রের সুদের হার কমাতে অর্থমন্ত্রীর ঘোষণার পরও প্রতি মাসে বাড়ছে সঞ্চয়পত্র বিক্রি। মে মাসে আগের মাসের চেয়ে বিক্রি বেড়েছে 400 কোটি টাকা। এতে অর্থ বছরে 11 মাসে ছাড়িয়ে গেছে সংশোধিত লক্ষ্যমাত্রা। আজ আমরা আলোচনা করব সঞ্চয়পত্র নীতিমালার আধুনিকায়ন নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহমেদ আল কবির এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম। তবে মূল আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। সব ব্যাংকেই আমানতের গড় সুদ হার 5%-এর নিচে, আর সঞ্চয়পত্রের সুদ প্রায় 11%। সে কারণে ব্যাংকে প্রতিদিনই সঞ্চয়পত্র কেনার লম্বা লাইন লেগে থাকে। সুদ হার কমতে পারে অর্থমন্ত্রীর এমন ঘোষণার পর আগেভাগেই কিনে রাখছেন অনেকে। এটাও আমাদের একটা পরবর্তীতে আমাদের চাকরিজীবীর মতো লাস্টে একটা পেনশন হিসেবে আমরা পাইতে পারি, যে আমরা এটা ব্যবহার করে আমরা খাইয়া যেতে পারি। সরকারের ফান্ডে টাকাটা রাখি কারণ আমরা যেন কিছু মুনাফাটা পাই। কোনো ব্যাংক টাকা নিতে রাজি হচ্ছে না বিধায় সাধারণ মানুষ নিরাপদ মনে করে সঞ্চয়পত্রের দিকে মানুষ ঢুকছে। সঞ্চয় অধিদপ্তরের হিসাবে মে মাসে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে এপ্রিলের চেয়ে প্রায় 400 কোটি টাকা বেশি। এপ্রিলে মার্চের থেকে প্রায় 150 কোটি টাকার বিক্রি বেড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, সঞ্চয়পত্র থেকে উচ্চ সুদের ঋণ নেয় ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি, বাড়ছে সরকারের খরচ। ব্যাংকিং খাতে সুদের হার দিচ্ছেন 5 ভাগ আর ওখানে 11-12 ভাগ দিচ্ছেন, তার মানে ব্যাংকিং খাতের প্রতি ক্ষতি করা হচ্ছে। আর ব্যাংকিং খাত থেকে টাকা নিচ্ছেন না বলে ব্যাংকিং খাত আরও কমাচ্ছে। এটাকে আমরা বলি ইন্টারেস্ট রেট ডাইভারজেন্স। একটা রং ইন্টারেস্ট রেট পলিসি থাকলে আরেকটা ইন্টারেস্ট রেট যেটা মার্কেটে, ওইটা আরও দ্রুত ক্ষতিগ্রস্ত হয়ে যায়। গত অর্থ বছরে সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয় প্রায় 20,000 কোটি টাকা, সংশোধিত লক্ষ্যমাত্রা ধরা হয় 45,000 কোটি টাকা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আমার আলোচনা। ডক্টর গোলাম মোয়াজ্জেম এবং ডক্টর আহমেদ আল কবির, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ডক্টর কবির, প্রথমে আপনাকে জানতে চাচ্ছি যে কেন মানুষ সঞ্চয়পত্র কিনছে। মূল কারণটাই হচ্ছে যে আমরা যেটা বুঝতে পারছি, প্রতিবেদন যেটা দেখলাম সেটা হচ্ছে মানুষের সঞ্চয় করবার মতো আর কোনো নির্ভরযোগ্য স্থান নেই। কেন নেই? ব্যাংকগুলো কি ভালো কোনো প্রোডাক্ট আনতে পারছে না? আমি বলবো একটু অন্যভাবে, যে যেটা হচ্ছে যে সঞ্চয়পত্র সবসময়ই কিন্তু বাংলাদেশের মানুষের একটা শ্রেণীর মানুষের যাদের একটা কিছু সঞ্চয়, দীর্ঘমেয়াদী সঞ্চয় করতে চায়, তারা সঞ্চয়পত্র কিনে, এবং এইটা প্রত্যেক বছরই হয়। এই বছর হয়তো একটু চাহিদাটা বেড়েছে কম্পেয়ার যদি আমরা করি একই সময়ে গত বছরগুলোর তুলনায়। জি, এটা একটা হইতে পারে যে আয়ের তাদের সঞ্চয়টা একটু বেড়েছে, এটা একটা যুক্তি। আরেকটা যুক্তি হচ্ছে যেটা হচ্ছে যে সঞ্চয়পত্র যেটা আসছে, ব্যাংকের সুদের হার অনেক কম, 6.8 গড় জুন মাসের ছিল। অতএব এইটা যদি 6.8 হয় আর যদি এইখানে যদি 11% হয়, তো এটা স্বাভাবিকভাবেই মানুষজন এই দিকে যাবে, এবং এই যে উপরের দিকে যাওয়ার যে প্রবণতা, এটাকে তো একটা বাড়তি সরকারের একটা বোনাস হিসাবে এই মানুষজন নিচ্ছে, বাড়তি সুযোগ হিসাবে নিচ্ছে। আবার অর্থনীতিতে চাপও পড়ছে, কারণ বাড়তি সুদ সরকারকে দিতে হচ্ছে। সরকারকে, এটাই আমি বললাম যে এটি একটা সরকারের একটা বোনাস, সরকার বা জনগণকে একটা বোনাস দিচ্ছে। কিন্তু এটা কতটুকু যৌক্তিক, এটা আমরা এই ইয়েতে দেখি এই যৌক্তিকতা নিয়ে প্রশ্ন আছে। কারণ এই স্প্রেড এত বেশি রাখা কোনো অবস্থাতেই, কারণ এটা ব্যাংকিং খাতের প্রতি একটা, হয়তো ব্যাংকিং খাতের মাধ্যমে যে সঞ্চয় হওয়ার কথা, এটাতে একটু হয়তো অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমাদের এই পুরো সঞ্চয়পত্রের ভাবনাটাকে নিয়েই চিন্তা করার সময় আসছে। নিশ্চয়ই আমরা আপনার কাছে বিস্তারিত শুনবো। ডক্টর মোয়াজ্জেম, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা বলছি নতুন নীতিমালার প্রয়োজন। আসলে সঞ্চয়পত্র কারা কিনবে বা কেমন সুদে হওয়া উচিত, কিন্তু খুব সাধারণ একটা বিষয়, যারা খুব সাধারণ পেনশনার যারা মানুষ আছেন বা একেবারে সাধারণ মানুষ, তারা কিন্তু সবসময়ের জন্য, ডক্টর কবির সেটাই বলছিলেন যে সঞ্চয়পত্র তাদের জন্য খুব পছন্দের একটি ইনস্ট্রুমেন্ট, সেভিংস ইনস্ট্রুমেন্ট। সেক্ষেত্রে নতুন নীতিমালায় যদি আমরা চিন্তা করি, কাদের জন্য এটা উন্মুক্ত রাখা উচিত? প্রথমে আসলে জানা দরকার সঞ্চয়পত্র কারা কিনছে। আমার ধারণা, আমাদের যে প্রচলিত যে ধারণা যে সঞ্চয়পত্রের মূল সুবিধাভোগী, অর্থাৎ অর্থের বিচারে মূল সুবিধাভোগী ক্ষুদ্র আয়ের বা পেনশনভোগী, আমার মনে হয় সেটি একটি বড় ভুল। এবং সেই জায়গার ক্ষেত্রে সরকার যদি বিস্তারিতভাবে তথ্যপাত্র নিয়ে দেখে যে এখানে যে
যারা সঞ্চয় রাখছেন তাদের ভিতরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কি পরিমাণ রয়েছেন, কোটিপতি কি পরিমাণ রয়েছেন, এবং যাদের জন্য আপনি ইনস্ট্রুমেন্টটি রেখেছেন তারা কি পরিমাণ রয়েছে। আচ্ছা। এবং বেশ কিছুদিন আগে আমরা এরকম একটি রিপোর্ট দেখেছিলাম যে 66% সঞ্চয়পত্রের সুবিধাভোগী হচ্ছেন কোটিপতি। সুতরাং এরকম একটা ইনস্ট্রুমেন্টকে তো আপনি আসলে বড় কোটিপতি সৃষ্টির জন্য রাখতে পারেন না। আপনি রেখেছেন এরকম একটি সুবিধা দেওয়ার জন্য যাদের জন্য বিকল্প বিনিয়োগের সুযোগ সীমিত, অথবা দীর্ঘমেয়াদে যারা অন্য জায়গায় বিনিয়োগের ক্ষেত্রে স্বস্তি বোধ করেন না, এবং সেই জায়গার জন্য, সেই ধরনের জনগোষ্ঠীর জন্যই আপনি আসলে এই সুবিধাটি দিতে চান। এই জন্য সরকারের প্রথমেই জানা দরকার যে এই পুরো সঞ্চয়পত্রের কাঠামোর ভিতরে কে কিভাবে এটি বিনিয়োগ করছেন, এবং সেটি যদি জানা যায় তাহলে আমি পুরোপুরি এটি মনে করি আপনার সাথে একমত যে অবশ্যই যারা সীমিত আয়ের মানুষ, ক্ষুদ্র আয়ের মানুষ, অবশ্যই তারা একটা নির্দিষ্ট সুবিধা সরকারের কাছ থেকে পেতে পারেন। এবং সরকারেরও একটা রাজনৈতিক দর্শন রয়েছে, সরকারও চান যে সীমিত আয়ের মানুষজন এই সুবিধাটি যেন পান, এবং সেজন্য 45 লক্ষ টাকার একটা লিমিটের ভিতরে এই সুবিধাগুলো দেওয়া আছে। কিন্তু যে জিনিসটি বলছিলাম যে রিপোর্টগুলোর ভিতরে আপনি যত দেখতে পাচ্ছেন যে ক্ষুদ্র আয়ের মানুষদের জন্য এই ব্যাপারটি, কিন্তু যদি আরেকটু ভিতরে যদি জানা যেত যে কারা এর ভিতরে রেখেছে তাদের যদি জিজ্ঞেস করা যেত, এমনকি এর ভিতরে সরকারি প্রতিষ্ঠানেরও প্রচুর পরিমাণ কিন্তু সঞ্চয় রয়েছে এখানে, এবং প্রতিষ্ঠানের কেনবার ক্ষমতা থাকা উচিত কিনা সেটাও আসলে ভাবা। আমি এটি সেই জায়গাতে আমার প্রশ্ন যে যখন অর্থনীতিবিদরা বলছেন যে এরকম একটা ইনস্ট্রুমেন্ট বাজারের ভিতরে এক ধরনের অ্যানোমেলি তৈরি করছে, আমি এটি তার সাথে ওই যুক্তিতে একমত যে অ্যানোমেলি তৈরি হচ্ছে এ কারণেই যে যারা এর সুবিধাটি পাওয়ার কথা না তাদেরকে দেওয়ার কারণেই আসলে একটা বড় অংশের অর্থ দিতে হচ্ছে, এবং ব্যাংক থেকে কোনো সময় এই অর্থটি ডাইভার্ট হচ্ছে, এবং দেবার কারণে সরকারের আবার দায় বাড়ছে। এই জায়গা থেকে যারা এর সুবিধাভোগী হওয়ার কথা না তাদেরকে যদি আপনি বের করে ফেলেন, আপনি দেখবেন যে এর জন্য সরকারের যে প্রতি বছর যে পরিমাণ ব্যয় করার কথা এবং বাৎসরিক যে দায় পড়ার কথা সেটা অনেক পরিমাণে কমে যাবে। ডক্টর কবির, কারা আসলে কিনছে? আপনি রূপালী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, আপনার অভিজ্ঞতা কি বলে? না, আমি বলি আমাদের যে মূলত যে 4টা ইনস্ট্রুমেন্ট, আপনি চারটা ইনস্ট্রুমেন্টের নামের দিকে তাকালে দেখবেন যে পেনশন সেভিংস স্কিম যেটা বলা হয়েছে, যেটা এটা অত্যন্ত পরিষ্কার, যারা পেনশনার তারাই পাবে, এবং এটার ব্যাপারে আমাদের বক্তব্য যে যতটুকু সম্ভব সুযোগটা দেওয়া উচিত, যারা একটা জীবনের একটা বড় অংশ তারা কর্মময় জীবন পার করে, তারা একটা অন্য একটা লাইফে গেছে, এটা নিয়ে আমার খুব, কিন্তু তবুও এটাকে রেশনালাইজ করা উচিত, এটা আমি বলবো। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে ফ্যামিলি সেভিং সার্টিফিকেট, এটা হয় অনেক ক্ষেত্রেই, অনেকে আবার কিন্তু এটার মধ্যে একটা বড় অংশ আছে যারা ওই যে 2 মাস 3 মাস পরে পরে তারা একটা এটাকেই এই আয়ের উপরে এই ফ্যামিলিগুলো নির্ভরশীল। অতএব এইখানে ক্যাটাগরাইজেশন, প্রায়োরিটাইজেশন করা উচিত, কারা পাবে, কারণ এটা নট ওয়েল ডিফাইন্ড, এটা সবার জন্য প্রযোজ্য, এটা সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত না, এইটা হচ্ছে। তৃতীয় যে জিনিসটা হচ্ছে যে 3 মান্থলি প্রফিট বেসড সেভিং সার্টিফিকেট, এটাও ওই ফ্যামিলি সার্টিফিকেটের মতোই, এটাকে আমাদেরকে অ্যানালাইসিস করা উচিত এবং এটাকে নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, এটাকে লিমিটেড করা উচিত, নট যে সকলের ক্ষেত্রে না, এবং এটার বেনিফিট দিতে হইলেও ওই লিমিটেড গ্রুপকেই দেওয়া উচিত যারা এটার পাওয়ার মতো, যারা ওই ক্যাটাগরিতে পড়ে, ডিজার্ভ করে। আর যে 5 ইয়ারলি বাংলাদেশ সেভিং সার্টিফিকেট যেটা, এটা একেবারে দীর্ঘমেয়াদী, যদি আমরা পেনশনারদেরকে জন্য আলাদা করি, তো এই 5 ইয়ারলিটাকে কতটুকু রাখার প্রয়োজন আছে বা না আছে এটা নিয়ে চিন্তা করতে হবে। কারণটা হচ্ছে কি, এই 5 ইয়ারলিটা যদি হয় যে একেবারেই একটা অলস ইনভেস্টমেন্টের একটা হাতিয়ার হিসাবে যদি ব্যবহার হয়, এবং বড় বড় লোকরা যারা যদি এইটাতে তাদের একটা রিসোর্স ডাইভার্সিফিকেশনের জন্য বা ট্যাক্সকে কমানোর জন্য এটাকে একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করেন, তবে এটা নিয়ে আমাদেরকে এটা নিয়ে এগুতে দেওয়া উচিত না, এটা নিয়ে পরিষ্কার কথা বলতে হবে, এবং আমাদেরকে এইটা সরকারকে সাহসী হতে হবে। এগুলা কিন্তু সাহসী পদক্ষেপ, এগুলো নিয়ে ক্রিটিসিজম হবে। আমরা খুব একটা অতীত সম্প্রতি সময় খুব সাহসী সিদ্ধান্ত দেখছি না সরকারের পক্ষ থেকে। আমরা যদি ভ্যাট আইনের কথা বলি, সেখানেও সরকার সিদ্ধান্ত নিতে পেরেছে বলে অর্থনীতিরা অন্তত মনে করছেন না। ডক্টর মজা, আপনার কি মনে হয় যে 4টি ইনস্ট্রুমেন্টের কথা বললেন ডক্টর কবির, এর মধ্যে হচ্ছে 5 ইয়ারলি যেটা ইনভেস্টমেন্ট, সেটি আসলে অর্থনীতিতে বড় একটা নিয়ামক ভূমিকা পালন করছে সুদের হার কমানোর ক্ষেত্রে? কারণ প্রায় যারা ব্যবসায়ী তারা বলছে সুদের হার আসলে সিঙ্গেল ডিজিট কমানো উচিত, কিন্তু অন্য একটা যুক্তি হচ্ছে যখন সঞ্চয়পত্রের হার এরকম বেশি থাকে, ব্যাংকের সুদের হার আসলে সেই অর্থে লেন্ডিং এর উপর সুদের হার কমা সম্ভব নয়, সেটা কি মনে হয়? কিন্তু আসলে উল্টোভাবে এটাও দেখবেন যে ব্যাংকগুলোর কিন্তু আসলে ঋণের নতুন করে সঞ্চয় নেবার চাহিদাও কিন্তু খুব বেশি নেই।
আচ্ছা। ফলে সেদিক থেকে এই রেটের ডিফারেন্সিয়েশনের জন্য মানে এই বড় পার্থক্যের জন্যই যে ব্যাংকের সুদের হার কমছে না সেই যুক্তিটি খুব আসলে ধোপে টেকে না। হ্যাঁ, তার কারণ হচ্ছে যেহেতু বাংলাদেশের ক্ষুদ্র আয়ের মানুষের বিকল্প বিনিয়োগের খুব সুযোগ নেই, ফলে আসলে সীমিত সংখ্যক ডিফারেন্স থাকলেও আসলে দেখা যাবে যে এনএসডিতে আসতে চাইবে এবং বিকল্প হিসেবে ব্যাংকেই রাখতে চাইবে। সুতরাং সেই জায়গার ক্ষেত্রে যেটি যে স্বচ্ছ পুরো প্রক্রিয়ার ভিতরে স্বচ্ছতা নিয়ে আসা, এবং একটা বড় সমস্যা হচ্ছে যে এনএসডি সার্টিফিকেটগুলোর ক্ষেত্রে ডিজিটাইজেশন সিস্টেম নেই এবং আপনি কিন্তু পুরোভাবে ট্র্যাক করা সম্ভব না যে কে আসলে কোথায় কতটুকু রাখছে। এবং একই সাথে এই সমস্যাগুলো এই কারণেই হচ্ছে যে এর সঙ্গে অন্য কোনো ডকুমেন্টেশনের কোনো লিঙ্কেজ তৈরি হয়নি। যেমন যদি আপনি আয় গোষ্ঠীকে নির্দিষ্ট করতে চান, তাহলে একজন পেনশনভোগী বা একজন নির্দিষ্ট আর মানুষকে যদি এর মধ্যে রাখতে চান, তাহলে তার ন্যাশনাল আইডি কার্ডটি এর সাথে সম্পর্কিত হতে পারে, তার এনবিআর এর যে সমস্ত তথ্য উপাত্ত তিনি দিচ্ছেন সেটি এখানে সম্পর্কিত হতে পারে, এবং ট্যাক্স ইনফরমেশনটার সঙ্গেও সরাসরি এখানে শেয়ার করার নেই। শুধু এইটুকু এনবিআর শুধু এই তথ্যটুকু দিবে যে উনি এটা কেনার জন্য এলিজিবল কিনা, শুধু এইটুকু, নট যে ইনফরমেশন পুরোটা এখানে শেয়ার করতে হবে তা না। তবে একটা জায়গায় আমাদের একটা সিদ্ধান্তের প্রয়োজন, এই যে অস্বচ্ছতা পারিবারিক সঞ্চয়পত্রের জন্য, সেই জায়গা থেকে আমার মনে হয় বেরিয়ে আসা দরকার যে পারিবারিক হোক বা যৌথ হোক বা একক হোক, এটি আসলে ব্যক্তি নামে হতে হবে। আদারওয়াইজ আপনি আসলে এগুলো এবং আইডির এগেনস্টে যদি এটি করতে চান অথবা এনবিআর এর তথ্যের এগেনস্টে যদি করতে চান, তাহলে এই পারিবারিক এই ঘেরাটোপটি আসলে অস্বচ্ছতা রেখে দেয়। তাহলে সেই জায়গা থেকে ইন্ডিভিজুয়াল আইডির এগেনস্টে যদি এগুলোর ট্রানজ্যাকশনগুলো হয় এবং অন্যান্য তথ্যপাতের সাথে যদি এই লিঙ্কেজগুলো করা যায়, তাহলে আমার মনে হয় যে সমস্যাগুলোর কথা আমরা বলছিলাম যে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে এখান থেকে বের করে নিয়ে আসা, কোটিপতিদের এখান থেকে বাইরে রাখা, এই জিনিসগুলো করাটা অনেক সহজতর হবে। ধন্যবাদ। আমরা নেব একটি বিরতি পরে আমাদের সাথে আমরা আবার আলোচনা শুরু করব। নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুঝিলে। আজ আমরা আলোচনা করছি সঞ্চয়পত্র নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আহমেদ আল কবির এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সেপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর মোয়াজ্জেম এবং ডক্টর কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। ডক্টর কবির, আপনাকে জানতে চাচ্ছি যে নীতিমালার কথা বলছি, নীতিমালার হওয়া প্রয়োজন সঞ্চয়পত্র বিক্রি করবার জন্য। একটা প্রসেস চলছে, প্রক্রিয়া চলছে, সেটা সম্বন্ধে আপনার ধারণা আছে কিনা? কি ধরনের নীতিমালা নিয়ে কথা হচ্ছে এবং সত্যিকার অর্থে কারা সুবিধা পেতে পারে? না, আমরা যে প্রসঙ্গগুলো আলোচনা, এইগুলা কিন্তু নীতিমালার যে খসড়া যেটা তৈরি হচ্ছে, শুনতে পাচ্ছি যেটা যে তৈরি হচ্ছে, এটাতে মোটামুটিভাবে এইসব বিষয়গুলো অ্যাটলিস্ট আসছে কিছু কিছু, কিন্তু এটাকে কতটুকু সরকারিভাবে সাহসী করে তুলবে, এটাকে আমি মনে করা হচ্ছে। এখানে কিন্তু আমাদেরও সবাইকে একটু সোচ্চার হতে হবে, বলতে হবে, বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে সরকারকে যে এটা করতে হবে। কারণটা হচ্ছে যে এটা যে বড় ধরনের লায়াবিলিটি সরকারের জন্য, এই বাজেটেও যে লায়াবিলিটি ক্রিয়েট করা, এটা আমাদের মাধ্যমে এই যে আমরা যদি বেশি স্প্রেড রাখি, বেশি যদি আমরা যদি ইন্টারেস্ট দেই, সবার জন্য দেই, উন্মুক্ত করে দেই, এটাতে আমাদের গরিব মানুষ যাদের উপকারের কথা আমরা যুক্তি দিয়ে আনছি, তাদের কিন্তু উপকার হবে না। এটাতে উপকারী হয় একজন যদি মনে করেন যদি 1 কোটি টাকার সঞ্চয়পত্র কিনেন, বড় যিনি, উনি বিভিন্ন ব্যাংক থেকে কিনে ফেললেন, কোনো ট্র্যাকিং সিস্টেম নাই, কোনো কিছুই নাই, উনি তো এই বেনিফিটটা হারভেস্ট করবেন। অন্যদিকে আমরা বলতেছি যে এই 1 কোটি টাকা দিয়ে হয়তো 10,000 লোক সঞ্চয় করবে, এখন এই 10,000 লোকের কিন্তু হইল না, একজনও পাইল না। অর্থাৎ এই যে অবস্থা, এটা থেকে আর ব্যাংকের যে যুক্তি দেওয়া হচ্ছে, যে এটাও কিন্তু আমি একেবারেই ডক্টর মোয়াজ্জেমের সাথে একেবারেই একমত, যেটা হচ্ছে যে ব্যাংকগুলোকে নতুনভাবে চিন্তা করতে হবে, তাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও নতুন প্রোডাক্ট নিয়ে আসতে এবং তাদের প্রোডাক্টও নিয়ে আসতে হবে না, এবং নতুনভাবে চিন্তা করতে হবে। ব্যাংকগুলো এখন যে অবস্থা, যেটা হচ্ছে যে তাদের টার্গেট করতে হবে যে তারা কিভাবে নতুন ক্লায়েন্টদেরকে, নতুন যারা ব্যাংকিং করতে চায়, এখন অ্যাকাউন্ট একটা ওপেন করতে যান যে কোনো সরকারি ব্যাংকে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। তারা নানা অজুহাত তৈরি করবে, এই দরকার, ওই দরকার, এটা। কিন্তু অন্যদিকে একজন ব্যাংকারের যাওয়া উচিত ছিল একজন ক্লায়েন্টের কাছে যে আপনি আপনার অ্যাকাউন্টটা আমার ব্যাংকে করেন। এটা তাদের পারফরমেন্সে আসা উচিত, তাদের পারফরমেন্স, তাদের বোনাসের দেওয়ার ক্ষেত্রে এটা আসা উচিত। এইগুলাকে নিয়ে কথা হচ্ছে দীর্ঘদিন থেকে, কিন্তু এইগুলা কিন্তু ব্যাংকের যারা কাজ করেন বা ব্যাংকের যারা নিয়ে যারা চর্চা করেন, তারা কিন্তু এইগুলা ব্যাপারে বলিষ্ঠ হতে হবে। আমার মনে হয় এগুলো যদি না করি, নতুন প্রোডাক্ট, আপনি যেটা বলছেন, আমরা যদি নতুন ধরনের চিন্তা চেতনা যদি না ঢুকাই, বর্তমানে ব্যাংকের যে গ্রোথ হয়েছে আর বর্তমানের যে ইনভেস্টমেন্ট তারা যেভাবে করতেছেন, এই সবগুলোর মধ্যে কোনো খাপ নাই, কোনো সামঞ্জস্য নাই। অতএব এইটা
পুরো ব্যাংকিং খাতকে ক্ষতিগ্রস্ত করবে। ধন্যবাদ ডক্টর মোয়াজ্জেম। আমরা বলছিলাম যে যারা পেনশনার বা যারা দরিদ্র বা মধ্যবিত্ত এবং যারা উচ্চবিত্ত, তাদের এই যে ক্লাসিফিকেশন যদি একটা সংজ্ঞায়িত যদি করা হয়ে থাকে, আমরা ধরে নিচ্ছি এই সংজ্ঞায়িত করবার পরে যারা উচ্চবিত্ত তারা পেনশন স্কিম বা সঞ্চয়পত্র কিনতে পারবেন না, তাহলে তারা কোথায় ইনভেস্টমেন্ট করবে? সেই ব্যবস্থাটা কি আসলে আমরা করতে পারছি কিনা, আসলে সেইটা দেখা উচিত। এটা ঠিক যে প্রথমত যে এই পুরো সঞ্চয় অধিদপ্তরের একজন আধুনিকায়ন এবং তার অধীনে কারা কারা এটির প্রাপ্যযোগ্য হবে সেই জিনিসগুলো ঠিকঠাক করা, এবং সেটির জন্য যে নতুন যে নীতিমালা হচ্ছে সেই ক্ষেত্রে ব্যক্তি, পেনশনার এবং ক্ষুদ্র আয়ের মানুষ তাদের সীমাটা ঠিক করে দেয়া, এবং যেটি বলছিলাম যে এনবিআর এবং অন্যান্য তথ্য উপাত্তের সাথে এই সমস্তগুলো যোগাযোগ তৈরি করা। কিন্তু যেটি মনে রাখতে হবে যে একটা বিশাল সংখ্যক মানুষ যারা এই গোষ্ঠীর না, তারা তো আসলে তাদেরও তো আসলে বিনিয়োগের সুযোগ থাকা উচিত, সেই সুযোগটিও কিন্তু করে দেওয়ার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র ব্যাংক না, ব্যাংকের বাইরে অন্য ইনস্ট্রুমেন্ট তৈরি করার প্রয়োজন রয়েছে, এবং এই প্রেক্ষিতে আমার কাছে মনে হয় যে আমাদের দেশে বন্ড মার্কেটটি কিন্তু একেবারেই প্রস্তুত না। এই মুহূর্তে আমাদের খুবই প্রয়োজন রয়েছে যে পাবলিক ইনভেস্টমেন্ট, যেটি সরকারেরও টাকা চান, একটি নির্দিষ্ট মেয়াদের যে বন্ড কেনার সুযোগ শুধুমাত্র ব্যাংক বা প্রতিষ্ঠানিক সুযোগকে না রেখে এটিকে ব্যক্তির জন্য উন্মুক্ত করে দেয়া, এবং এই ধরনের একটা বন্ড মার্কেট হলে সেক্ষেত্রে যেটি হবে যে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানও চাইলেও এই ধরনের বন্ড খুলে টাকা তারা তুলতে পারবেন, এবং একটা নির্দিষ্ট সময় হলে ম্যাচিউরড হলে টাকাটি তারা নিতে পারবেন। সেক্ষেত্রে এই যে বৃহৎ জনগোষ্ঠী যারা এলিজেবল হবেন না সঞ্চয়পত্রের জন্য, তারা ওই ধরনের জায়গাতে বিনিয়োগের সুযোগ পাবেন। আমার মনে হয় যে বন্ড মার্কেটটি তৈরি করার ব্যাপারে সরকারের জরুরি অবস্থান প্রয়োজন। শেয়ার বাজারে, এর পাশাপাশি শেয়ার বাজারকে অ্যাট্রাকটিভ করার জন্য এটি একটা উপযুক্ত সময় আমি মনে করি। যে পাশাপাশি যদি আমরা যদি শেয়ার বাজারে যদি শেয়ারকে আমরা যেমন সরকারি প্রতিষ্ঠানগুলোর শেয়ার যদি ছাড়ি, যেমন ব্যাংকের শেয়ারগুলো যদি সরকারি ব্যাংকগুলোর শেয়ার, শুধু সরকারি ব্যাংক না, সরকারি প্রতিষ্ঠানের শেয়ারও তো শেয়ার বাজার করে আসে। এটাই বলতেছি, যেমন আমি বলতেছি যে ব্যাংক, কিন্তু এটা সরকারি প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন যেগুলো মানুষজন এখনো নিরাপদ মনে করে, সরকারি প্রতিষ্ঠানের যদি কোনো শেয়ার হয় বা কোনো কিছু অনেকটা বেশি নিরাপদ মনে করে। অতএব এগুলাকে যদি মার্কেটে ছাড়া হয়, সরকারকে ওই যে পাটকল বা এগুলোকে, যেগুলো যদি সরকারি পাটকল যেগুলো আছে এগুলাকে সরকারিভাবে ভর্তুকি না দিয়ে তাদেরকে যদি বলা হয় যে তোমরা আসো, তো তোমরা মার্কেটে আসো, তোমাদের ম্যানেজমেন্টে তোমরা প্রাইভেট সেক্টরকে ইনভলভ করো, এবং শেয়ার ছেড়ে যদি আমরা ওই পাটকলগুলোরও শেয়ারও যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা পাটকল হইতে পারে, লেদার সেক্টর হইতে পারে, অন্যান্য যে কোনো সেক্টর হইতে পারে, এই শেয়ার বাজারকে শক্তিশালী করার এই বাজেটের পরে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে শেয়ার বাজার অনেকটা শক্তিশালী হয়েছে। কিন্তু এর পাশাপাশি যদি আমরা যদি এইসব খাতগুলোকেও যদি আমরা সেভিংস এর পাশাপাশি এই ডাইভার্ট আমার মনে হয় যে পুঁজিবাজারে আসলেও মানুষ আসতে চান, কিন্তু ঝুঁকির বাজার বলে, এবং বাজারে যেহেতু এখনো প্রচুর পরিমাণে অব্যবস্থাপনা রয়েছে, সে কারণে কিন্তু মানুষজন স্বস্তি বোধ করেন না। ফলে পুঁজিবাজারে যদি মানুষকে আকৃষ্ট করতে হয়, স্বাভাবিকভাবেই হবে যদি পুঁজিবাজারের আইনগত কাঠামো, এর মনিটরিং সিস্টেমকে আরো স্ট্রেংথেন করা। সেই জন্য আসলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এবং ডিএসসিসিএস-এর অনেক দায়িত্ব রয়েছে। সেটি যদি করা যায়, পুঁজিবাজার যদি আক্ষরিকভাবে শক্তিশালী হয়, তাহলে কিন্তু বন্ড মার্কেট এবং পুঁজিবাজার বিকল্প বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে পারে। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর আহমেদ আল কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমরা আবারও কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।